হ্যালো এভরিওয়ান, আমি সুমিত। আমি আজকে স্টার্ট করছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের লেকচার নাম্বার 4। আমরা আজকে পড়ব ল অফ মাস অ্যাকশন। আমরা আজকে পড়ব ল অফ মাস অ্যাকশন বাই গুল্ডবার্গ অ্যান্ড ওয়েজ। এখানে বলছে যে রেট অফ কেমিক্যাল রিয়াকশন is directly proportional to the active masses of reactant. ঠিক আছে, বলছে the rate of chemical reaction is directly proportional to the active masses of reactant. এবার এই অ্যাক্টিভ মাস কি? অ্যাক্টিভ মাস হচ্ছে সেই কনসেন্ট্রেশনটা যেটা রিয়াকশনে পার্টিসিপেট করছে। আরেকবার শোনো, অ্যাক্টিভ মাস হচ্ছে সেই কনসেন্ট্রেশনটা যেটা রিয়াকশনে পার্টিসিপেট করছে। তাহলে অ্যাক্টিভ মাস কি? ইজ নাথিং বাট এ কনসেন্ট্রেশন। তাহলে আমরা লিখতে পারি এটা কি? মোল পার লিটার। নাম্বার অফ মোলসকে যদি আমরা ভলিউম দিয়ে ডিভাইড করি তাহলেই তো আমরা কনসেন্ট্রেশন পেয়ে যাব। এটাই কি? এটাই তো হচ্ছে অ্যাক্টিভ মাস। যে কনসেন্ট্রেশনটা রিয়াকশনে পার্টিসিপেট করছে সেটাই হচ্ছে অ্যাক্টিভ মাস। তার মানে অ্যাক্টিভ মাস ইজ নাথিং বাট এ কনসেন্ট্রেশন মোল পার লিটার। অ্যাক্টিভ মাসকে আমরা রিপ্রেজেন্ট করি থার্ড ব্র্যাকেট দিয়ে। না, লিখে নাও এটা। এবারে আমরা পড়ব অ্যাকচুয়াল লটা কি ছিল। লটা ছিল the rate of chemical reaction is directly proportional to the product of active masses of reactant to the power of respective stoichiometric coefficient। এটা ছিল লটা। তোমরা লিখে নাও এটা আগে। এইবারে আমরা এই লটাকে এক্সপ্লেন করব একটা রিয়াকশন দিয়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ল্যাঙ্গুয়েজটা একটু খটোমটো লাগতে পারে, বাট এক্ষুনি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা সাপোজ ধরো একটা হাইপোথেটিক্যাল রিয়াকশন নিলাম, এটা এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি কি রিয়াক্ট্যান্ট, এখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি কি প্রোডাক্ট। এই যে দেখছো এখানে এই স্মলগুলো, স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি কি, এগুলো হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট। অ্যাকর্ডিং টু ল কি বলছে? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রিয়াক্ট্যান্টের অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল। এই যে স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্টগুলো আছে এগুলো আমরা লিখি পাওয়ারে। তাহলে ক্যাপিটাল এ এর স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট কি? স্মল এ। তাহলে এটা আমরা লিখবো পাওয়ারে। এখানে বি এর স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট কত? স্মল বি। এটা আমরা লিখবো পাওয়ারে। এই গেল। এবার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি লিখবো? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ডিপেন্ড করছে কার ওপরে? প্রোডাক্টের অ্যাক্টিভ মাসের ওপরে। তাহলে এটা লিখবো কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি, বা আমরা এটাও বলতে পারি যে অ্যাক্টিভ মাস অফ সি অ্যাক্টিভ মাস অফ ডি। তাহলে ক্যাপিটাল সি এর এখানে স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট কত? স্মল সি। এটা আমরা লিখবো পাওয়ারে। আর ক্যাপিটাল ডি এর স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট কত? স্মল ডি। এটাকে আমরা লিখবো পাওয়ারে। এবার আমরা কি জানি? প্রপোর্শনাল টার্ম যখন তোলা হয় একটা কনস্ট্যান্ট দিতে হয়, তাই তো? তাহলে আর ও এফ ইকুয়াল টু কে এফ, অ্যাক্টিভ মাস অফ এ অ্যাক্টিভ মাস অফ বি। এটা গেল ইকুয়েশন নাম্বার 1। এখানে আমরা কি লিখবো? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু কে বি, অ্যাক্টিভ মাস অফ সি অ্যাক্টিভ মাস অফ ডি, স্মল সি স্মল ডি। এটা গেল ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখানে কেএফ আর কেবি কি? কে এফ হচ্ছে রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট, অথবা আমরা এটাকে এরকমও লিখতে পারি যে স্পেসিফিক রেট কনস্ট্যান্ট
specific rate constant for forward reaction আর কেবি কি কেবি হচ্ছে রেট কনস্ট্যান্ট অথবা স্পেসিফিক রেট কনস্ট্যান্ট ফর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এবার আমরা কেন লিখলাম এখানে স্পেসিফিক তাই তো তোমরা আগে এটা লিখে নাও এবার আমরা এখানে কেন লিখলাম স্পেসিফিক রেট কনস্ট্যান্ট দেখো যদি আমরা এখানে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি আমরা এখানে 1 ধরে নিই তাহলে কি হবে আর ও এফ ইকুয়াল টু কে এফ যদি প্রোডাক্টের যদি কনসেন্ট্রেশন আমরা 1 ধরে নিই তাহলে আমরা কি লিখব রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু কেবি তার মানে স্পেসিফিক টার্ম মানে কি স্পেসিফিক মানে কি এখানে ইউনিটি তার মানে যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিংবা যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি 1 হয়ে যায় তাহলে সেই পার্টিকুলার রিঅ্যাকশনের রিঅ্যাকশন রেটটাই হবে তার রেট কনস্ট্যান্ট আমি আরেকবার বলছি যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিংবা যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি ইউনিটি হয়ে যায় মানে 1 হয়ে যায় তাহলে সেই পার্টিকুলার রিঅ্যাকশনের রেট অফ রিঅ্যাকশনটি হবে সেই রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট এই কারণে এখানে বলা হয়েছে স্পেসিফিক রেট কনস্ট্যান্ট ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যান্ড স্পেসিফিক রেট কনস্ট্যান্ট ফর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন নাও লিখে নাও এটা তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে আমরা কি লিখতে পারবো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তাহলে এখানে আরওএফ কত কে এফ concentration of A concentration of B equal to KB concentration of C concentration of D at equilibrium এ কি হয় rate of reaction equal হয়ে যায় rate of forward reaction equal to rate of backward reaction হয়ে যায় তাহলে KF by KB কি হবে concentration of C concentration of D by concentration of A concentration of B এই KB আর KF by KB কে আমরা কি লিখি আমরা লিখি K equilibrium concentration of C into concentration of D by concentration of A into concentration of B এই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন তাহলে এখানে K ইকুইলিব্রিয়াম কি এলো KF by KB এটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন ঠিক আছে নাও লিখে নাও এটা আচ্ছা এবার আমরা পড়ব যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে তিন টাইপের হতে পারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তিনটে টাইপের হতে পারে কি কি একটা হতে পারে কেসি একটা হতে পারে কেপি একটা হতে পারে কেএক্স অ্যাক্টিভ মাসকে যখন আমরা রিপ্রেজেন্ট করছি ইন টার্মস অফ কনসেন্ট্রেশন তখন কে ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো কেসি যখন অ্যাক্টিভ মাসকে আমরা রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ প্রেসার তখন কে ইকুইলিব্রিয়ামটাকে আমরা বলবো কেপি যখন অ্যাক্টিভ মাসকে আমরা রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন তখন আমরা কে ইকুইলিব্রিয়ামকে বলবো কেএক্স তাহলে যখন আমরা অ্যাক্টিভ মাসকে রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ কনসেন্ট্রেশন কে ইকুইলিব্রিয়ামটাই হবে কেসি যখন আমরা অ্যাক্টিভ মাসকে রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ প্রেসার তখন কে ইকুইলিব্রিয়ামটাই হবে কেপি আর যখন অ্যাক্টিভ মাসকে আমরা রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন তখন কে ইকুইলিব্রিয়ামটাই হবে আমাদের কেএক্স নাও লিখে নাও এটা এবার দেখো ফর সলিড
সলিডের ক্ষেত্রে কেপি আর কেসি দুটোই ভ্যালিড নয়, মানে সলিডের ক্ষেত্রে আমরা কেপি আর কেসিকে ক্যালকুলেট করতে পারবো না। নাম্বার 2, ফর লিকুইড আমরা কেসিকে ক্যালকুলেট করতে পারবো কিন্তু কেপিকে ক্যালকুলেট করতে পারবো না। ফর গ্যাস কেপি কেসি দুটোকেই আমরা ক্যালকুলেট করতে পারবো। নাম্বার 4, অ্যাক্টিভ মাস অফ সলিড অর পিওর লিকুইড যেমন ওয়াটার, আমরা এটাকে ধরি 1। তাহলে সলিডের ক্ষেত্রে কিংবা পিওর লিকুইডের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ মাসকে ধরি 1। আর এখানে কি বললাম, সলিডের ক্ষেত্রে কেপি আর কেসিকে আমরা ক্যালকুলেট করতে পারবো না, লিকুইডের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কেসিকে ক্যালকুলেট করতে পারবো, কেপিকে ক্যালকুলেট করতে পারবো না। ফর গ্যাস আমরা দুটোকেই ক্যালকুলেট করতে পারবো না। লিখে নাও এটা। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু কেপি আর কেসি, কেএক্স কিন্তু ইম্পর্টেন্ট খুব একটা নয়। ম্যাক্সিমাম কোশ্চেন কেপি আর কেসি দিয়েই আসে। আচ্ছা, সাপোজ ধরো এই রিঅ্যাকশনটা আমাদের কাছে আছে, তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি কেসি আর কেএক্স এর এক্সপ্রেশন কি হবে? কেসি কি হবে যখন আমরা কি লিখবো ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। আর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো আমরা লিখবো পাওয়ারে। এই গেল কেসির এক্সপ্রেশন। আমরা কেপি কি লিখবো ইন টার্মস অফ কি প্রেসার, প্রেসার অফ সি ইন্টু প্রেসার অফ ডি বাই প্রেসার অফ এ ইন্টু প্রেসার অফ বি। আর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো আমরা লিখবো পাওয়ারে। আর কি রইল এখানে পড়ে? কে এক্স, এটাকে আমরা কি লিখবো ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন অফ সি ইন্টু মোল ফ্র্যাকশন অফ ডি বাই মোল ফ্র্যাকশন অফ এ ইন্টু মোল ফ্র্যাকশন অফ বি। আর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো আমরা লিখবো কোথায়? পাওয়ারে। এই হচ্ছে কেপি কেসি আর কেএক্স এর এক্সপ্রেশন। ঠিক আছে, নাও লিখে নাও এটা। এবার আমরা এই এক্সপ্রেশন থেকে ডিটারমাইন করতে পারবো যে কেসি কেপি আর কেএক্স এর ইউনিট কি হবে। তাহলে এবার তোমরা হেডিং করো ইউনিট অফ কেপি কেসি অ্যান্ড কেএক্স। এটা হচ্ছে কেসির এক্সপ্রেশন, তাই তো? তাহলে ইউনিট তাহলে কি হবে? এগুলো সব কি কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের ইউনিট কি? মোল পার লিটার। তাহলে লিখতে থাকো এখানে মোল পার লিটার টু দি পাওয়ার সি, মোল পার লিটার টু দি পাওয়ার ডি বাই মোল পার লিটার টু দি পাওয়ার এ ইন্টু মোল পার লিটার টু দি পাওয়ার বি। তাহলে এটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার সি প্লাস ডি বাই মোল পার লিটার টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে আমরা এখানে কি লিখবো? মোল পার লিটার টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। এটাকেই আমরা লিখি মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এনজি। যেখানে ডেল্টা এনজি কি? যেখানে ডেল্টা এনজি হচ্ছে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। আমাদের ক্ষেত্রে রিঅ্যাকশনটা কি ছিল? এটা এখানে সব কটাই কিন্তু গ্যাস ফেজে আছে। ঠিক আছে, এখানে স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি কি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে ডেল্টা এনজি কি? সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। তার মানে কি? তার মানে এখানে ডেল্টা এনজি কি? ডেল্টা এনজি হচ্ছে প্রোডাক্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের সামেশন মাইনাস রিঅ্যাকট্যান্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের সামেশন। তার মানে যদি আমরা প্রোডাক্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের সামেশনকে যদি আমরা মাইনাস করে দিই রিঅ্যাকট্যান্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের সামেশন দিয়ে, তাহলে আমরা ডেল্টা এনজির ভ্যালু পেয়ে যাব। নাও লিখে নাও এটা। তাহলে এই গেল কি কেসির ইউনিট, এই গেল কেসির ইউনিট মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এনজি।
তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপির এক্সপ্রেশন কি হবে? প্রেসার অফ সি ইন্টু প্রেসার অফ ডি বাই প্রেসার অফ এ ইন্টু প্রেসার অফ বি, স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি। তাহলে এখানে কি প্রেসার আছে, তার মানে কি প্রেসারের ইউনিট কি? আরে ভাই অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার সি ইন্টু অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডি বাই অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার এ ইন্টু অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার বি। তাহলে এটা আমরা লিখতে পারি এরকম করে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার সি প্লাস ডি বাই অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার এ প্লাস বি। তার মানে কি? তার মানে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, এটা মানে কি ডেল্টা এনজি। এটা হচ্ছে কেপির ইউনিট, এটা হচ্ছে কেপির ইউনিট। তাহলে এখানে ডেল্টা এনজি কি? ওই সেম ডেল্টা এনজি হচ্ছে প্রোডাক্টের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টের সামেশনকে যদি আমরা মাইনাস করে দিই রিঅ্যাকট্যান্টের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টের সামেশন দিয়ে আমরা ডেল্টা এনজির ভ্যালু পেয়ে যাব। নাও লিখে নাও। আর লাস্ট ওয়ান কি? কে এক্স। কে এক্সে কোনো ঝামেলা নেই, কে এক্স এর ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। কে এক্স হচ্ছে ইউনিটলেস, কে এক্স কি ইউনিটলেস। আমি এবার তিনটেকে এক জায়গায় লিখে দিচ্ছি। তাহলে কেসির তাহলে ইউনিট কি এলো? মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এনজি। কেপির ইউনিট এখানে কি এলো? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল্টা এনজি। আর 3 নম্বরে কে ছিল আমাদের? কে এক্স। কে এক্স কি ইউনিটলেস। এখানে ডেল্টা এনজি কি? ডেল্টা এনজি হচ্ছে প্রোডাক্টের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টের সামেশন মাইনাস রিঅ্যাকট্যান্টের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টের সামেশন। ঠিক আছে? সাপোজ যদি বলা হলো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে যে PCl5 গ্যাস সেখান থেকে হয়েছে PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস, তাহলে এক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু কত হবে? PCl3 আগে কিছু নেই মানে 1 আছে, তার মানে PCl3 স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1। Cl2 আগে কিছু নেই মানে 1 আছে, তার মানে Cl2 স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 মাইনাস রিঅ্যাকট্যান্টের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট। রিঅ্যাকট্যান্ট কি? এখানে PCl5 তার আগে কিছু নেই মানে 1 আছে, তার মানে এরও স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1। তাহলে 1 প্লাস 1 মাইনাস 1, 2 মাইনাস 1, তাহলে ডেল্টা এনজি এলো 1। তাহলে এক্ষেত্রে কেসির ইউনিট কি হবে? মোল পার লিটার টু দি পাওয়ার 1, মানে কি মোল পার লিটার। আর কেপির ইউনিট এখানে কি হবে? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1, তার মানে কি অ্যাটমসফিয়ার। এরকম করে প্রবলেমগুলো করতে হয়। ঠিক আছে? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কেপি আর কেসি ইউনিট লেস হবে when ডেল্টা এনজির ভ্যালু 0। ডেল্টা এনজির ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে কিন্তু কেপি আর কেসির ইউনিট থাকবে না, কারণ ডেল্টা এনজি যদি 0 হয়ে যায় তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে কোনো ইউনিট নেই। আর অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার যদি আসে 0 তার মানে কি সেটা 1, তাহলে কেপিরও ইউনিট থাকবে না। ঠিক আছে? তাহলে কেপি আর কেসির ইউনিট তখনই থাকবে যখন ডেল্টা এনজির ভ্যালু 0 নয়, সেটা প্লাস হতে পারে সেটা মাইনাস হতে পারে, কেপি কেসির ইউনিট থাকবে। যদি যদি ডেল্টা এনজি 0 হয়ে যায়, সাপোজ এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস প্লাস O2 গ্যাস সেখান থেকে হয়েছে 2NO গ্যাস, তাহলে এখানে ডেল্টা এনজির ভ্যালু কত? 2 মাইনাস 1 প্লাস 1, তার মানে 2 মাইনাস 2, তার মানে কি 0। তাহলে এই যে সমস্ত রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু আসে 0 সেই সমস্ত রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি আর কেসির কোনো ইউনিট থাকে না। কেপি কেসির ইউনিট তখনই থাকবে যখন ডেল্টা এনজি 0 নয়। যদি ডেল্টা এনজি 0 হয় কেপি কেসি ইউনিট থাকবে না। ঠিক আছে? নাও লিখে নাও এটা।